হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্যে। আর আমি আজকে চলে এসেছি তোমাদের এই ক্লাসে তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 2-এর গ্রামারের ক্লাস নিয়ে। ওকে, তো তোমরা ক্লাস 11-এর যে ফার্স্ট সেমিস্টারে গ্রামার করেছিলে সেটা কি ছিল? সেটা তোমাদের টেক্সচুয়াল গ্রামার ছিল। টেক্সচুয়াল গ্রামার বলতে তোমরা টেক্সটে যা পড়েছিলে তার ভেতরে সেই টপিকগুলোর ভেতর থেকে গ্রামার ছিল। কিন্তু সেমিস্টার 2-এ একটুখানি আলাদা হয়েছে। তোমাদের কিন্তু এবারে গ্রামারটা টেক্সচুয়াল নেই, তোমাদের গ্রামারটা হচ্ছে নন টেক্সচুয়াল। মানে তোমাদের টেক্সটের ভেতর থেকে কোনো গ্রামার আসবে না, বাইরে থেকে গ্রামার আসবে। তো এই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, তোমাদের যে টপিকগুলো আছে গ্রামারের সেই সম্পর্কে কিন্তু তোমাদের একটা ক্লিয়ার ধারণা রাখতে হবে, তবেই তোমরা সেগুলোকে মানে খুব সহজে সলভ করতে পারবে। আমি এখানে তোমাদের সেকেন্ড সেমিস্টারে গ্রামারের কি কি ভাগ আছে সেটা একটা লিস্ট করে নিয়েছি, চলো একবার তোমরা দেখে নাও। প্রিপোজিশন, পার্টিসিপল, জেরান্ড, টেন্স, ভয়েস চেঞ্জ, ইনডিরেক্ট স্পিচ অর ন্যারেশন চেঞ্জ, phrasal verb or group verb, clause, transformation of sentences or correction of errors. ওকে, তোমাদের নাম্বার ডিভিশনটা কিভাবে থাকছে গ্রামারে তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 2-এ 5 নাম্বার থাকছে, মাত্র 5 নাম্বার থাকছে। 5 নাম্বারের মধ্যে 2 নাম্বার থাকছে কিসে? 2 নাম্বার থাকছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বা কারেকশন অফ এরারে। ওকে, আর বাকি থাকলো তাহলে 3 নাম্বার। সেই 3 নাম্বারে কি থাকছে? 6টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা কিছু অপশান দেওয়া থাকবে, সেখানে টিক দেওয়া, এরকম 6টা থাকবে। সেখানে 6টাতে প্রতিটার জন্য 0.5 করে নাম্বার দেওয়া থাকবে। তার মানে হচ্ছে ওখানে 3, টোটাল নাম্বার হচ্ছে 3। তো এইভাবে তোমাদের মার্কসটাকে ভাগ করা হচ্ছে। এইটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে তোমরা? আর আমি কি বললাম যে তোমাদের গ্রামারের ক্ষেত্রে কিন্তু সেমিস্টার 2-এ টেক্সচুয়াল গ্রামার থাকছে না, এটা হচ্ছে সেমিস্টার 2-এ নন টেক্সচুয়াল। ওকে, তাহলে চলো এবার আজকে আমি তোমাদের করাবো প্রথম আমাদের প্রিপোজিশন। আমি সেমিস্টার 1-এও ভিডিও করেছিলাম প্রিপোজিশনের ওপরে, তোমরা আশা করি সবাই দেখেছো। তো সেখানে আমি যা যা বলেছি এখানেও অলমোস্ট তাই একই জিনিস থাকছে। পার্থক্য এটাই যে আমি ফার্স্ট সেমিস্টারে তোমাদেরকে কিছু পিডিএফ দিয়েছিলাম, যেহেতু তোমাদের সেগুলো টেক্সচুয়াল গ্রামার ছিল, তো ওই টপিকগুলোর ওপরেই ছিল, তো সেই ক্ষেত্রে ওটা ব্যাপারটা খুব ইজি ছিল। এবারে কি থাকবে? এবারে কিন্তু সেরকম কোনো পিডিএফ থাকছে না, আমি তোমাদেরকে কিছু বেসিক এক্সাম্পল দিয়ে দেবো। তো এই ক্ষেত্রে যেহেতু তোমাদের টেক্সচুয়াল নয়, নন টেক্সচুয়াল, তো সেই জন্য সেইভাবে বিশেষ করে কিছু বলার আর নেই। তোমাদের একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে প্রিপোজিশন সম্পর্কে, প্রিপোজিশনের ডেফিনেশন জানতে হবে, তার কি কি ভাগ আছে সেগুলো জানতে হবে, এবং কিভাবে কোথায় কি ব্যবহার হয়। তোমরা প্রত্যেকেই খুব ছোট থেকে ক্লাস 5 থেকে তোমরা প্রিপোজিশন করে আসছো, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো সেই জন্য প্রিপোজিশন নিয়ে তোমাদেরকে আলাদা করে কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই, একটুখানি প্র্যাকটিস করতে হবে। বাজার চলতি নানান রকম বই এখন বেরিয়ে গেছে, সেগুলোতে প্রচুর এক্সাম্পল দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা প্রিপোজিশনগুলোকে প্র্যাকটিস করবে। আর এটা আমার পার্সোনাল ধারণা যে তোমাদের সেকেন্ড সেমিস্টারে গ্রামার খুব একটা ডিফিকাল্ট কিছু তোমাদের জন্য হবে না। তাহলে চলো আজকে আমরা শুরু করি প্রিপোজিশন দিয়ে। প্রিপোজিশন সম্পর্কে জানতে গেলে আমাদের কি জানতে হবে? প্রিপোজিশনের ডেফিনেশন জানতে হবে, ডেফিনেশন বা সংজ্ঞা। প্রিপোজিশন কাকে বলে? তো প্রিপোজিশন কাকে বলে? প্রিপোজিশন ইজ আ লিঙ্কার দ্যাট প্লেসড বিফোর আ নাউন অর প্রোনাউন to relate itself with other words in a sentence. ওকে, তার মানে হচ্ছে প্রিপোজিশন হচ্ছে এমন একটি পদ যেটি বাক্যের নাউন বা প্রোনাউনের আগে বসে এবং বাক্যের অন্যান্য নাউন বা প্রোনাউনের সাথে একটা সম্পর্ক স্থাপন করে। ঠিক আছে, চলো তাহলে আমরা ডেফিনেশনটা বোর্ডে লিখে নিই। কি বললাম আমি? প্রিপোজিশন ইজ আ linker that placed before a noun or pronoun to relate
itself with other words in a sentence. এবারে আমরা দেখব কি যে প্রিপোজিশনের কিছু ভাগ আছে, সেই ভাগগুলো সম্পর্কে আমরা একটু জানবো। ভাগগুলো জানলে আমাদের কি হবে, ক্লিয়ার ধারণা থাকবে এবং আমরা খুব সহজেই কোন প্রিপোজিশন কোথায় বসবে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। চলো তাহলে ভাগগুলো একটু লিখে নিই। নাম্বার 1 হচ্ছে সিম্পল প্রিপোজিশন। Number 2, double preposition. Number 3, compound preposition. Number 4 হচ্ছে participle preposition. Participle preposition. Number 5, phrase preposition. And number 6, disguised preposition. ওকে, তাহলে প্রিপোজিশনের ভাগগুলো কি কি? সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন, নাম্বার 5 ফ্রেজ প্রিপোজিশন এবং নাম্বার 6 ডিসগাইজড প্রিপোজিশন। এবার প্রতিটার দু একটা করে এক্সাম্পল, কোন প্রিপোজিশনগুলো মানে ইন, অন, অ্যাট, বিফোর এরকম প্রচুর প্রিপোজিশন আছে তোমরা জানো। তো সেই প্রিপোজিশনগুলোর মধ্যে কোনটা সিম্পল প্রিপোজিশন হচ্ছে, কোনটা ডাবল প্রিপোজিশন হচ্ছে, এগুলো আমরা একটু জেনে নেব। কিছু কিছু এক্সাম্পল আমি পাশে তোমাদের লিখে দিচ্ছি, চলো। যেমন দেখো সিম্পল প্রিপোজিশন কোনগুলো? সিম্পল প্রিপোজিশন হচ্ছে অ্যাট, বাই, between, beside, ওকে। তারপরে দেখো ডাবল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন কোনগুলো? into, behind, from within, একসাথে, এইগুলো হচ্ছে ডাবল প্রিপোজিশনের উদাহরণ। তারপরে নাম্বার 3তে কি আসছে? কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশনের এক্সাম্পল কি হবে? কম্পাউন্ড প্রিপোজিশন হচ্ছে অ্যাবাউট, বিফোর, অ্যাবাভ, এইগুলো হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশনের এক্সাম্পল। তারপরে নাম্বার 4 কি হচ্ছে? পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল প্রিপোজিশন কোনগুলো চলো লিখি একটু। পার্টিসিপল প্রিপোজিশন হচ্ছে ডিউরিং, এক্সেপ্ট, এইগুলো হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। আর ফ্রেজ প্রিপোজিশন হচ্ছে অ্যাকর্ডিং টু, ইন কেস অফ, আরও একটা দুটো উদাহরণ দিই, বাই মিনস অফ, ইন স্পাইট অফ, এটসেট্রা। দেখো এগুলো প্রতিটাই তোমাদের কিন্তু ভীষণ চেনা, তাই তো? অ্যাকর্ডিং টু, ইন কেস অফ, বাই মিনস অফ, ইন স্পাইট অফ, এগুলো হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। এবং লাস্ট আমাদের কি থাকলো? ডিসগাইজড প্রিপোজিশন। ডিসগাইজড প্রিপোজিশনের উদাহরণ কি হবে? এটা আমি নিচে লিখছি, নাহলে এখানে স্পেসটা কম হচ্ছে। ডিসগাইজড প্রিপোজিশন হচ্ছে এ, ঠিক আছে? এ হচ্ছে ডিসগাইজড প্রিপোজিশন। কীরকম ডিসগাইজড?
দেখো একবার, আমি বললাম আই গো দেয়ার ওয়ান্স এ উইক। আই গো দেয়ার ওয়ান্স এ উইক, আমি সেখানে সপ্তাহে একবার যাই। এখানে এ মানে কি, কোন প্রিপোজিশনকে এটা বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে অনকে, অন এ উইক। আই গো দেয়ার ওয়ান্স অন এ উইক, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখো এটা হচ্ছে ডিসগাইজড প্রিপোজিশন। তাহলে এটা দেখলে তোমরা এ কিভাবে ডিসগাইজড প্রিপোজিশন হচ্ছে। এরকম আর একটা দেখো ও, ও ওটাকেও কিভাবে আমরা ডিসগাইজড প্রিপোজিশন কেন বলছি এবং কিভাবে তার ব্যবহার হচ্ছে সেটা চলো দেখি। একটা খুব মানে ভীষণ কমন একটা সেন্টেন্স তোমাদের বলছি, প্রত্যেকে তোমরা শুনেছো এটা। সেটা হচ্ছে ইট ইজ 6 o'clock, 6 o'clock, ঠিক আছে? এই যে ও লিখে একটা অ্যাপোস্ট্রফি, এটা তোমরা প্রত্যেকে জানো। ইট ইজ 10 o'clock, ইট ইজ 7 o'clock, এরকম মানে অনেক কিছু হতে পারে। তো ও লিখে আমরা কি করি, একটা অ্যাপোস্ট্রফি দিই এবং তারপরে ক্লক লিখি। এই যে ওটা, এটা কি এখানে বোঝাচ্ছে, কোন প্রিপোজিশনকে বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে অফ। এই ও কোন প্রিপোজিশনকে রিপ্রেজেন্ট করছে? অফ। এখানে যেমন প্রথম বাক্যে আমরা দেখলাম কি এইটা কোন প্রিপোজিশনকে বোঝাচ্ছে? অন প্রিপোজিশনকে বোঝাচ্ছে। ঠিক তেমনি পরের বাক্যটায় দেখো আমরা ও এর ব্যবহারটা কি দেখছি, ইট ইজ 6 o'clock, ইট ওয়াজ 7 o'clock, যাই বলি না কেন সেই ওটা কোন প্রিপোজিশনকে বোঝাচ্ছে? অফকে বোঝাচ্ছে। তো সেই জন্য এগুলোকে বলা হয় ডিসগাইজড প্রিপোজিশন। ওকে, তাহলে তোমরা বুঝতে পারলে যে প্রিপোজিশন কাকে বলে এবং প্রিপোজিশনের কি কি ভাগ। এরপরে আমি তোমাদেরকে একটা দুটো জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে কোথায় কিভাবে কোন প্রিপোজিশন বসবে। কিছু কমন ইউজেস তো আছেই, তোমরা জানো। যেমন ধরো কোনো বড় জায়গার আগে আমরা কি বসাই? ইন বসাই। কোনো ছোট জায়গার আগে আমরা অ্যাড বসাই। কোনো দিকে বোঝাতে হলে আমরা সেখানে টু বসাই। তারপরে কোনো সালের আগে আমরা কি বসাই? ইন বসাই। আবার কোনো ডেট যখন আমরা লিখি তখন কিন্তু আমরা অন বসাই। তো এগুলো খুব নর্মাল ব্যাপার, এগুলো তোমরা মানে খুব ছোট থেকে এগুলো জানো। তো এর ছাড়াও কিছু ব্যতিক্রম আছে, সেগুলো তোমাদেরকে জানতে হবে, ভালো করে পড়তে হবে এবং প্রচুর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো আমি চলো তোমাদেরকে আর দুটো এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই যে কোথায় কিভাবে কোন প্রিপোজিশন বসে। দু তিনটে আমি তোমাদেরকে ছোট ছোট এক্সাম্পল দিচ্ছি। কেন তোমাদের যে 3 নাম্বার যেটা আমি বললাম সেটা কিন্তু প্রিপোজিশনটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা মানে চ্যাপ্টার। তো সেখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আসার চান্স খুব বেশি। তো সেই জন্য প্রিপোজিশনটাই তোমরা বিশেষভাবে একটু জোর দেবে। দেখো বোর্ডে আমি বেশ কিছু এক্সাম্পল লিখেছি কি প্রিপোজিশন হয়, তোমাদের একটু জাস্ট বুঝিয়ে বলি। তো কেন এই কটা এক্সাম্পলই যে সব তা নয়, প্রচুর তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং প্রচুর এক্সাম্পল মানে হয়। তো আমি জাস্ট 5-6টা তোমাদের বোঝার সুবিধার জন্য লিখলাম। দেখো নাম্বার 1 আমি কি লিখেছি, তোমাদের এইভাবেই আসবে, ফাদার ইজ অ্যাংরি ড্যাশ হিজ সান। বাবা তার ছেলের ওপর রেগে আছে। তো আমরা এখানে কি লিখবো, দেখো অ্যাংরি, angry with his son, ঠিক আছে? বাবা তার ছেলের ওপর রেগে আছে। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাংরির পরে এখানে কোন প্রিপোজিশন বসাবো? উইথ। নাম্বার 2 দেখো, এটা খুব মানে একটা তোমাদের কাছে ফ্যামিলিয়ার সেন্টেন্স, ভীষণভাবে তোমরা শুনেছো বাক্যটা। স্মোকিং ইজ ইনজিউরিয়াস ড্যাশ হেলথ। ইনজিউরিয়াসের পরে আমরা কি লিখবো? ইনজিউরিয়াসের পরে আমাদের হবে এখানে টু। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং ইজ ইনজিউরিয়াস টু হেলথ। নাম্বার 3 দেখো,
ওয়াইজ মেন আর নট অ্যাফ্রেড ড্যাশ ডেথ। ওয়াইজ মেন যারা জ্ঞানী মানুষ তারা কিন্তু মৃত্যুতে ভয় পান না। তাহলে এখানে আমরা অ্যাফ্রেডের পরে কি প্রিপোজিশন বসাবো? অ্যাফ্রেডের পর বসাবো আমরা অফ। ঠিক আছে, ওয়াইজ মেন আর নট অ্যাফ্রেড অফ ডেথ। নাম্বার 4 দেখো, হি সাফার্ড ড্যাশ ফিভার। সে জ্বরে ভুগছে, সে জ্বরে ভুগছে, সে সর্দি কাশিতে ভুগছে, আমরা হরদম বলি। তো এখানে কোন প্রিপোজিশন বসবে দেখো, হি সাফার্ড ফ্রম। তারপরে দেখো নাম্বার 5, মাই ফাদার ইজ ফ্যামিলিয়ার ড্যাশ দ্য ওয়ার্ক অফ টেগর। ঠিক আছে, মাই ফাদার ইজ ফ্যামিলিয়ার ড্যাশ দ্য ওয়ার্ক অফ টেগর। আমার বাবা রবীন্দ্রনাথের কাজের সাথে ভীষণভাবে পরিচিত। ফ্যামিলিয়ারের ক্ষেত্রে আমরা কি দেখেছি, অনেক সময় ফ্যামিলিয়ারের পরে আমরা টু বসতে দেখি, আবার অনেক সময় উইথ বসতে দেখি। তো কোন জায়গায় উইথ আর কোন জায়গায় টু হবে? দেখো, কারো কোনো কাজের সাথে যখন খুব পরিচিত, তখন মানে বস্তুর সাথে পরিচিত, কাজের সাথে পরিচিত, সেই ক্ষেত্রে আমরা বসাবো উইথ। যেমন মাই ফাদার ইজ ফ্যামিলিয়ার ড্যাশ দ্য ওয়ার্ক অফ টেগর। আমার বাবা রবীন্দ্রনাথের ঠাকুরের কাজের সাথে, মানে তার যে লেখা, তার যে ওনার যে বই, এগুলোর সাথে ভীষণভাবে পরিচিত। তো সেই ক্ষেত্রে ফ্যামিলিয়ারের পরে আমরা উইথ প্রিপোজিশন বসাবো। পরেরটাই আমি লিখেছি, দেখো পরের সেন্টেন্সে, মাই ফাদার ইজ ফ্যামিলিয়ার ড্যাশ মিস্টার সেন। আমার বাবা মিস্টার সেনের সাথে, মিস্টার সেনকে খুব ভালো করে চেনেন। এই ক্ষেত্রে আমরা কোনটা বসাবো প্রিপোজিশন? এখানে আমরা বসাবো টু। যখন কোনো ব্যক্তির সাথে পরিচয় বোঝাবে বা পরিচিত বোঝাবে, তখন আমাদের ফ্যামিলিয়ারের পরে টু বসবে। আর ওপরে কোনো বস্তুর সাথে, কারো কোনো কাজের সাথে, কোনো বস্তুর সাথে যদি পরিচিতি বোঝায়, তখন সেই ক্ষেত্রে উইথ বসে। ঠিক আছে, তো আমি এখানে জাস্ট 6টা তোমাদের এক্সাম্পল দিলাম। এরকম প্রচুর এক্সাম্পল হয়, তোমরা প্র্যাকটিস করবে এবং কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। তাহলে আজকে এই পর্যন্তই। আজকে তোমাদের প্রিপোজিশন সম্পর্কে তোমরা জানতে পারলে, একটা তোমাদের আশা করি একটা ক্লিয়ার ধারণা তোমাদের হলো যে প্রিপোজিশন কাকে বলে, প্রিপোজিশনের ভাগগুলো কি কি, এবং কোথায় কোন প্রিপোজিশন বসবে, এবং তোমাদের পরীক্ষায় কিভাবে থাকবে। ঠিক আছে, আর প্রিপোজিশনটা হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, কেন নাম্বার ডিভিশনটা যেভাবে আছে, সেই ক্ষেত্রে প্রিপোজিশনটা তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে থাকার চান্স খুব বেশি। এর পরের ক্লাসে আমি বাকিগুলো 1 by 1 করাবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ক্লাস করার জন্য তোমাদের কি করতে হবে? অবশ্যই কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, সমস্ত ভিডিওগুলো ঠিকঠাক পাওয়ার জন্য। ওকে।